হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে ভৌতবিজ্ঞানের ক্লাসে আমি ধাতুবিদ্যা বা মেটালার্জি চ্যাপ্টারে কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। তোমরা এগুলো ভালো মতো ফলো করবে এবং যেগুলো নোট করার অবশ্যই নোট করবে। তাহলে শুরু করা যাক। প্রথম যেটা থেকে আলোচনা করব যে বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরি করবার জন্য কোন ধাতুর তারটা সব থেকে বেশি ব্যবহার করা হয়। এটা সবাই মোটামুটি জানো, তামার তার। কিন্তু তামার তার কেন? কারণ তামার তড়িৎ পরিবাহিতাঙ্ক সেটা যথেষ্ট বেশি হয়, সেই কারণের জন্য তামা ব্যবহার করা হয়। তবে রূপোর এর থেকেও বেশি, কিন্তু রূপোর তারের দাম প্রচুর বেশি হবে, সেগুলো অ্যাক্সেস করা কারোর পক্ষে সম্ভব হবে না। এবার চলে আসি পেটা লোহা, ইস্পাত এবং ঢালাই লোহা, অর্থাৎ রড আয়রন। আমরা ইস্পাতকে স্টিল বলি এবং তার সঙ্গে ঢালাই লোহা বা কাস্ট আয়রন। এগুলোর মধ্যে যদি আমরা বলি যে কার্বনের পার্সেন্টেজ কার বেশি এবং কার কম, এটা অবশ্যই আমরা বলতে পারবো যে ঢালাই লোহা সেটা হচ্ছে ম্যাক্সিমাম কার্বন পার্সেন্টেজ থাকে, এবং পেটা লোহা সেটা সব থেকে কম থাকে, ইস্পাত তার মাঝামাঝি থাকে। ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্যালোরিমিটার তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়। এটা অবশ্যই ব্যবহার করা হয় সেটা হচ্ছে কপার বা তামা। ছাপার ব্লক তৈরি করবার জন্য কোন ধাতু ব্যবহার করা হয়? ছাপার ব্লক তৈরি করবার জন্য জিঙ্ক অথবা সীসা, লেড, এগুলো ব্যবহার করা হয়। মেনলি জিঙ্কটাই বেশি ব্যবহার করা হয়। ব্রোঞ্জ, পিতল, কাঁসা, এই তিনটার মধ্যে একটা কমন ফ্যাক্টর কি? অবশ্যই এই তিনটার মধ্যে কমন ফ্যাক্টর হিসেবে কি আছে? কপার রয়েছে বা তামা রয়েছে। এবার চলে আসছি স্টেনলেস স্টিল। এর মধ্যে মূলত কি কি থাকে? এবার বিভিন্ন টাইপের স্টেনলেস স্টিল হয়, আমি মোটামুটি যেটা বলছি তার মধ্যে কি কি থাকে। একটা হচ্ছে আয়রন থাকে, তার সঙ্গে নিকেল থাকতে পারে, ক্রোমিয়াম থাকতে পারে, এগুলো থাকে। নিকেল থাকে মোটামুটি 8%-এর কাছাকাছি, ক্রোমিয়াম 18% এবং বাকিটা আয়রন। এবার এই পার্সেন্টেজ কম্পোজিশন অবশ্যই চেঞ্জ হতে পারে। নেক্সট চলে আসি অ্যালুমিনিয়ামের সংকর ধাতু। একাধিক হতে পারে। আমরা অ্যালনিকো বলে একটা জিনিস ব্যবহার করি। অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট এবং আয়রন, এই চারটেকে মিশিয়ে তৈরি করা হয়, যেটা কিন্তু ম্যাগনেট বা ম্যাগনেটের ওপর কাজ করার বিভিন্ন জিনিসপত্র তৈরিতে ব্যবহার করা হয়। এটা ছাড়াও ম্যাগনেলিয়াম আছে, অর্থাৎ ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম মিশিয়ে তৈরি করা হয়। নেক্সট চলে আসছি আয়রনের সংকর ধাতুর মধ্যে কি কি পড়ে। ইনভার পড়তে পারে, স্টেনলেস স্টিল পড়তে পারে, এগুলো খুবই কমন, তোমরা জানো। ইনভারের মধ্যে নিকেল এবং আয়রন ইউজ করা হয়, আর স্টেনলেস স্টিলে তো একটু আগে আমি বলে দিয়েছি। আর আয়রনের যদি গুরুত্বপূর্ণ আকরিকের কথা বলা হয় তাহলে কি কি বলবে তোমরা? রেড হেমাটাইট এবং ম্যাগনেটাইট। ঠিক আছে। রেড হেমাটাইটে থাকে কি? Fe2O3, আর ম্যাগনেটাইটে Fe3O4, ফেরিসোফেরিক অক্সাইড থাকে। আর কপারের যদি গুরুত্বপূর্ণ আকরিকের কথা বলা হয় তাহলে কপার পাইরাইটস বা চালকোপাইরাইটস এটাকে বলা হয়ে থাকে। এটা ছাড়াও আমরা বলতে পারি কি কপার গ্লান্স, ঠিক আছে, ম্যালাকাইট, কিউপ্রাইট, এগুলো অনেক কিছুই বলা যায়। জিঙ্কের গুরুত্বপূর্ণ যদি আকরিকের কথা বলা হয় তাহলে জিঙ্ক ব্লেন্ড, ক্যালামাইন, ঠিক আছে, এরকম টাইপের জিনিসগুলোকে বা জিঙ্কাইট এগুলোকে বলতে পারি। জিঙ্কাইটে ZnO থাকে, ক্যালামাইনে থাকে ZnCO3, আর জিঙ্ক ব্লেন্ড কথাটা আছে মানে সালফাইডের আকরিক ZnS থাকে। তবে এই যে জিঙ্কাইট যেটা বললাম ZnO, সেটায় যে ZnO থাকে সেটা কিন্তু দার্শনিকের উল বলে আমরা যে ZnOকে চিনি সেটা কিন্তু না। দার্শনিকের উল সেটারও ফর্মুলা হচ্ছে ZnO। এই ZnO কিন্তু পিওর একদম, জিঙ্ককে অক্সিডাইজ করে তৈরি করা হয়। আর যেটা আমরা আকরিক হিসাবে পাচ্ছি, ঠিক আছে, জিঙ্কাইট, তার মধ্যেও ZnO থাকে, কিন্তু তার সঙ্গে আরও অন্য কিছু মিশে থাকে। ঠিক আছে, দার্শনিকের উল কিন্তু শুধুমাত্র ZnOকে বলা হয়। নেক্সট চলে আসছে কি অ্যালুমিনিয়ামের গুরুত্বপূর্ণ আকরিক। এটা অবশ্যই বক্সাইট এবং গিপসাইট হবে। দুটোতে Al2O3 থাকে, জলের অণুর সংখ্যাটা আলাদা থাকে মাত্র। গিপসাইটে 3 অণু থাকে, বক্সাইটে 2 অণু থাকে। এটা ছাড়াও তোমরা ক্রায়োলাইট বলতে পারো, যেটা Na3Al F6, বা তোমরা ভেঙে যদি লেখো তাহলে AlF3 প্লাস তার সাথে 3NaF, ঠিক আছে। আর লোহার খনিজ কিন্তু আকরিক না এমন পদার্থ যদি নাম বলা হয় তাহলে তোমরা আয়রন পাইরাইটসের কথা বলতে পারো, FeS2, ঠিক আছে। এটা যদিও আয়রনের আকরিক হিসাবে খুব একটা ইউজ করা হয় না। এটা মেনলি যখন সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়, সালফার ডাইঅক্সাইড গ্যাসটা তৈরি করবার ক্ষেত্রে এটা অনেক সময় ব্যবহার করা হয়। আবার অ্যালুমিনিয়ামের খনিজ কিন্তু আকরিক না এমন একটা জিনিসের মধ্যে তোমরা চায়নাক লেখে বলতে পারো, ঠিক আছে। প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এমন কিছু ধাতুর নাম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তোমরা গোল্ড, প্ল্যাটিনাম, ইরিডিয়াম এবং সিলভারকেও বলতে পারো। আর মিটার স্কেল তৈরিতে জেনারেলি ইনভার ব্যবহার করা হয় কেন?
কারণ এর প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা খুবই কম, সেই জন্য এটা খুব একটা প্রসারিত হয় না। আর নোবেল মেটাল বা বরধাতু কোনগুলোকে বলা হয়? যেগুলো সাধারণত বিক্রিয়া করে না এবং বিভিন্ন রকম উপাদান তৈরি করে রেখে দিলে সেগুলো অনেক দিন অ্যাজ ইট ইজ থেকে যায়, যেমন গোল্ড, প্ল্যাটিনাম, ইরিডিয়াম, এগুলোকে বলা যেতে পারে। আর অবরধাতু কোনগুলো? যেগুলো রাসায়নিকভাবে প্রচণ্ড পরিমাণে সক্রিয় হয়, সেগুলোকে অবরধাতু বলা হয়, যেমন সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সিজিয়াম, এগুলো। আর থার্মিট পদ্ধতিতে আমরা কোন কোন ধাতুকে নিষ্কাশন করতে পারি? যেমন অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করা হয়, এটা তোমরা জানো। আয়রনকে নিষ্কাশন করা, আয়রনকে নিষ্কাশন করা হয়, তোমরা জানো, অ্যালুমিনিয়াম ইউজ করে করা হয়। এটা ছাড়াও ক্রোমিয়ামকে তোমরা করতে পারো, ওই অ্যালুমিনিয়াম ইউজ করেই করতে পারবে, ঠিক আছে। এর বাইরেও টাইটেনিয়াম, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ, এসব ধাতুগুলোকেও করা যেতে পারে এই একই প্রসেসে, এবং এগুলো মেনলি করা হয় অ্যালুমিনিয়ামকে ইউজ করেই করা হয়। থার্মিট মেথডে অ্যালুমিনিয়ামটাই মেনলি ফিড হিসাবে ইউজ করা হয়। আর অ্যালুমিনিয়ামকে কেন থার্মিট পদ্ধতিতে ইউজ করা যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে অবশ্যই হবে অ্যালুমিনিয়ামের তীব্র বিজারণ ক্ষমতার উপর বেস করে, ঠিক আছে। অ্যালুমিনিয়াম তীব্র একটা বিজারক, কারণ ইলেকট্রো অ্যাক্টিভিটি সিরিজ এটা অনেকটা উপরে রয়েছে। আর আমরা যদি হাইড্রোজেনের নিচে ইলেকট্রো অ্যাক্টিভিটি সিরিজে আছে এমন কয়েকটা মেটালের নাম বলি, তাহলে অবশ্যই হবে কপার, সিলভার এবং সোনা বা গোল্ড, ঠিক আছে। তো আজকে আমি এটুকুনি আলোচনা করলাম। যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাতে পারো। আর এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ঠিকঠাকভাবে সবাই পড়াশোনা করো, পরীক্ষার জন্য প্রিপারেশান নাও। ওকে, বাই।